আজকের ভিডিওতে আমরা ঢাকা শিক্ষা বোর্ডে প্রবেশ করা এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কি জিনিস কোথায় আছে সেগুলো দেখার চেষ্টা করব। আসলে আমরা যারা বিদ্যালয়ে বিভিন্ন রকম কাজ করি, কখন কোন নোটিশটা কোথায় প্রকাশ হয়, কোন জায়গায় গেলে কোন জিনিসটা দেখা যাবে, অনেক সময় আমরা ঠিকমতো বুঝে পাই না। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব ঢাকা শিক্ষা বোর্ডটা নিয়ে আলোচনা করতে এবং ঢাকা শিক্ষা বোর্ডের কোথায় কোন নোটিশটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এই শিক্ষা বোর্ডে প্রবেশ করার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার নিতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করেছি এবং এই যে আমাদের অ্যাড্রেস বার, এই অ্যাড্রেস বারে আমাদের লিখতে হবে www.dhakaeducationboard.gov.bd www.dhakaeducationboard.gov.bd এটা লিখে যখন আমরা এন্টার করব তখন আমাদের সামনে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা চলে আসবে। এটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটটি নিয়ে এখন একটু আলোচনা করব। আমাদের উপরে লেখা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। আর এখানে যে খবর, এই খবর বা এই যে এখানে আমাদের সর্বশেষ যে নোটিশগুলো প্রকাশিত হয় বা যে নিউজগুলো আসে সেই নিউজগুলো এখানে দেয়। যেমন এখানে সর্বশেষ একটা নিউজ আসছে, এসএসসি 2025-এর ব্যবহারিক পরীক্ষার নিউজটা এখানে আসছে। এরপর এই যে আমাদের কিছু মেনু আছে, এই মেনুর সাথে আবার কিছু সাবমেনু পাওয়া যাবে। এটা হচ্ছে হোমটা হলো আমরা যখন ওয়েবসাইটের যে কোনো জায়গায় প্রবেশ করব সেখান থেকে ফেরত আসার জন্য আমরা হোমে ক্লিক করলে আমরা ঠিক আগের জায়গায় চলে আসব। তারপর হচ্ছে অ্যাবাউট বোর্ড। এই ঢাকা শিক্ষা বোর্ডের বিস্তারিত জানার জন্য এই অ্যাবাউট বোর্ড সেকশনটা রয়েছে। এই মেনুতে ক্লিক করলে আমাদের অনেকগুলো সাব মেনু আছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসগুলো দেখে নিতে পারবো। যেমন এখানে হিস্টোরি, তারপর অফিসার্স ডেপুটেড, অফিসার্স বোর্ড, সিটিজেন চার্টার। এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে কোনো যে তথ্য অধিকার আইন যেটা আমাদের দরকার হবে সেটা আমরা দেখে নিতে পারবো। সচরাচর আমাদের এই জিনিসগুলো খুব একটা দরকার হয় না। এরপর অনেক সময় ফর্ম লাগে, তবে আজকাল ঢাকা শিক্ষা বোর্ডের অধিকাংশ কাজই হচ্ছে অনলাইনে হয়, এজন্য এই ফর্মটা খুব একটা বেশি কাজে লাগে না। তারপরে এই ফর্মে গেলে আমরা বেশ কিছু ফর্ম এখান থেকে দেখতে পারবো। যেমন কলেজ সেকশনের জন্য আলাদা ফর্ম, স্কুল সেকশনের জন্য আলাদা ফর্ম, তারপরে যে সার্টিফিকেট ভেরিফাই করার জন্য ফর্ম আছে। এবং এই কলেজ সেকশনে ক্লিক করলে আবার একটা সাব মেনু আসবে। এই সাব মেনুতে আরও অনেকগুলো ফর্ম দেখা যাবে, সেখান থেকে আমাদের প্রয়োজন মতো ফর্ম নিতে পারবো। আমরা স্কুল সেকশনে আসলেও এখান থেকে আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা ফর্ম ডাউনলোড করতে পারবো। এরপর আছে ফিস। এই সেকশনটাতে গেলে আমরা আমাদের বিভিন্ন কাজের জন্য কোথায় কত ফি দেওয়া লাগে সেটার একটা তালিকা আমরা দেখতে পারবো। তারপর আছে রেজাল্ট আর্কাইভ। এই রেজাল্ট আর্কাইভে স্কুলের বা পাবলিক পরীক্ষার বিভিন্ন ধরনের রেজাল্ট, যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে রেজাল্টগুলো হয় সেটা এখান থেকে দেখা যাবে। যেমন ঢাকা বোর্ড সার্ভার, এই ঢাকা বোর্ড সার্ভার থেকেও দেখা যাবে। টেলিটক আর্কাইভ আছে। আর হচ্ছে রিসিকিউরিটি রেজাল্ট, মানে যারা খাতা চ্যালেঞ্জ করার পরে যে রেজাল্টটা চেঞ্জ হয় সেই রেজাল্টটা এখান থেকে দেখা যায়। এরপর এই 11 অ্যাডমিশন, এটা হচ্ছে গিয়ে যখন একটা স্টুডেন্ট একাদশ শ্রেণীতে ভর্তি হয় তখন এই অ্যাডমিশনের এই লিঙ্কটায় ক্লিক করলে একটা ফর্ম ওপেন হয়, সেখান থেকে তারা আবেদন করতে পারে। এরপর কন্ট্রাক্ট লগ ইন, এই লগ ইন অপশনটা আবার ঢাকা শিক্ষা বোর্ডে যারা সেখানের অফিসার পদে কাজ করে বা যারা এই ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করে বা ওয়েবসাইটের কাজ করে তাদের জন্য একটা লগ ইন প্যানেল। এখানে ক্লিক করলে একটা লগ ইনের অপশান হবে, যেটা আমাদের আসলে এই দেখেন এমপ্লয়ি আইডি, এখানে এমপ্লয়ি আইডি দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, তারপর সাইন ইন করতে হয়। এটা আসলে আমাদের স্কুল কলেজের জন্য না, এটা তাদের ব্যবহারের জন্য। এরপর আমাদের আছে লেটেস্ট নোটিশ, মানে সর্বশেষ যে নোটিশগুলো প্রকাশিত হয় সেটা এখান থেকে আমরা দেখতে পারি। এখানে যে নোটিশগুলো প্রকাশিত হচ্ছে, আমরা পুরনো নোটিশগুলো দেখতে গেলে এখান থেকে আস্তে আস্তে একটু ড্র্যাগ করলে আমাদের পুরনো নোটিশগুলো এখান থেকে দেখা যাবে। এরপরে আছে আমাদের জেএসসি কর্নার। জেএসসি সংক্রান্ত যে চিঠিগুলো প্রকাশিত হয় সেটা জেএসসি কর্নারে থাকার কথা, কিন্তু ইদানিং এই জেএসসি কর্নারে খুব একটা চিঠি প্রকাশিত হচ্ছে না। আমি যদি জেএসসি কর্নারে ক্লিক করি, জেএসসি কর্নারে ক্লিক করলে আমাদের যে মেনুটা আসবে এখানে দেখা যাচ্ছে আমাদের 2023 সালের সর্বশেষ জেএসসির চিঠিগুলো আপলোড হয়েছে। তারপর আর এই লিঙ্কটায় চিঠি আপলোড হচ্ছে না, তবে যে কোনো সময় আবার আপলোড করতে পারে। আপাতত এই জেএসসির চিঠিগুলো আমরা সব অন্য একটা জায়গায় পাচ্ছি, সেটা আমি দেখাবো। এরপর এসএসসি কর্নারে সাধারণত এসএসসি পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেগুলোই এসএসসি কর্নারে দেখানো হয় এবং এটা আপডেট হইতেই থাকে। এই যেমন এসএসসি পরীক্ষা শেষ হলো, এখানে এসএসসি সমমান বিষয়ভিত্তিক নম্বর বিভাজন বা এসএসসি পরীক্ষার 2000 ব্যবহারিক পরীক্ষার পরীক্ষকদের প্রতি নির্দেশনা, এই পরীক্ষা বিষয়ক যে নির্দেশনা বা পার ডে মানে এভরিডে যে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে তার যে রিপোর্টটা তৈরি হয় সেটা আসলে এই অপশন থেকে দেখা যায়। এরপর সেম এইচএসসি কর্নারেও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়গুলো এই এইচএসসি কর্নারে থাকে। এখান থেকে কলেজ লেভেলে যেগুলো প্রয়োজন হয় সেগুলো এখান থেকে দেখে নেওয়া যায়। এটা আপডেট হচ্ছে, এই যেমন 20 মে 2025 সর্বশেষ
এটাকে আপডেট করা হয়েছে বা সর্বশেষ একটা চিঠি প্রকাশ হয়েছে এইচএসসি পরীক্ষা 2025-এর বিভিন্ন প্রকার ফর্ম। এই ফর্মটা আমি যদি এখান থেকে একটা জিনিস দেখতে চাই তাহলে আমাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। যেমন এখানে আমি একটা নোটিশ আছে 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ। আমি যদি এই ডাউনলোডে ক্লিক দিই তাহলে আমার এখানে এই নোটিশটা দেখা যাবে। হ্যাঁ, এখানে এই নোটিশটা চলে আসছে। এটা আমি প্রয়োজনে আবার এই অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবো। আপাতত আমি ডাউনলোড করছি না, আমি আবার একটু ব্যাকে আসি। ঢাকা শিক্ষা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের ব্যাকে আসলাম। এরপর এই যে প্রশাসনিক আদেশে আমি যদি ক্লিক করি, এখানে আছে প্রশাসন কর্তৃক যে আদেশগুলো সেগুলো। এটা আমাদের আসলে স্কুল কলেজের জন্য এভাবে লাগে না, এটা হচ্ছে তাদের বোর্ডের একজন অফিসার বা একজন কর্মকর্তা বা কর্মচারী যখন তার জন্য যে নোটিশটা জারি হয় বা সে যদি কখনো দেশের বাইরে বিদেশ ভ্রমণে যায় তাহলে যে তাদের যে এনওসি লাগে সেগুলো হচ্ছে প্রশাসনিক আদেশে অ্যাড করা হয়। এরপর আমাদের সবথেকে বেশি এখন প্রয়োজন হয় স্কুল সংক্রান্ত আদেশ এবং কলেজ সংক্রান্ত আদেশ। আমরা যাদের স্কুলের জন্য প্রয়োজন তারা এই স্কুল সংক্রান্ত আদেশে গেলে আমরা আরও 4টা মেনু পাবো। আমি এখানে ক্লিক করলাম, 5টা মেনু আছে এখানে। পাঠদান, স্বীকৃতি ও নবায়ন। এখানে বিভিন্ন স্কুলে যখন পাঠদানের অনুমতি বা স্বীকৃতি পায় সেই চিঠিগুলো এখানে প্রকাশ হতে থাকে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে স্কুল ভিত্তিক আলাদা আলাদা চিঠি প্রকাশিত হয়েছে সেগুলো দেখা যাবে। বিদেশি কারিকুলাম, এই যে জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক স্কুল, এটা হচ্ছে প্রত্যেক স্কুলের জন্য ইন্ডিভিজুয়াল চিঠিগুলো এখানে প্রকাশ হয়। এরপর আছে বিজ্ঞপ্তি। সাধারণত স্কুলের যেসব বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেমন এসএসসি লেভেল, ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, সেই বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তি সেকশনে আসে। এই বিজ্ঞপ্তি সেকশনে ক্লিক করলে এখানেও অনেক চিঠিগুলো ইস্যু হয়। সচরাচর যে আমাদের রেজিস্ট্রেশন, তারপর কবে রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে, 6 রেজিস্ট্রেশন কবে হবে, বা যদি প্রবেশপত্র বিতরণ হয়, সেই চিঠিগুলো সব এখান থেকে ইস্যু হয় বা এই বিজ্ঞপ্তিতে দেখা যায়। এরপর আছে কমিটি সংক্রান্ত ওই যে ইন্ডিভিজুয়াল প্রত্যেক স্কুলের আলাদা আলাদা চিঠি এখানে ইস্যু হয়। তারপর বোর্ড ট্রান্সফার, বিটিসি বা টিসি, এটা আমাদের খুব একটা বেশি লাগে না, মানে যখন একজন এক বোর্ড থেকে আরেক বোর্ডে ট্রান্সফার হয় তখন এই অপশনটাই থাকে। এবং অন্যান্য আদেশটা আমরা মাঝে মাঝে ফলো করতে পারি যে এখানে কোনো আদেশ আছে কি না। এই অন্যান্য আদেশে এই যে এপ্রিল মাসে একটা আদেশ দিয়েছিল বিদেশি কারিকুলাম পরিচালিত, এটা আমাদের খুব বেশি দরকার হয় না। তবে এই সেকশানে আমাদের সব থেকে বেশি দরকার হয় বিজ্ঞপ্তিগুলো, স্কুলের বিজ্ঞপ্তিগুলো, অথবা কোনো স্কুল যদি আলাদাভাবে স্বীকৃতির আবেদন বা পাঠদানের অনুমতি চায় সেগুলো তারা সবাই চেক করে নিতে পারে। কিন্তু সকলের জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় বিজ্ঞপ্তি। এবং যার প্রয়োজন অনুযায়ী কোনো স্কুল যদি কমিটি গঠন হয় তাহলে কমিটি সমূহ এখানে ক্লিক করলে সেই স্কুলের নামে একটা চিঠি ইস্যু হতে পারে, সেটা এখানে দেখা যায়। এরপর আর যে অপশনগুলো আছে, সেবা প্রদান, প্রতিশ্রুতি, এগুলো আমাদের খুব একটা কোনো প্রয়োজন নাই আপাতত আমাদের। আর এই যে নাম বয়স সংক্রান্ত মিটিং, এই মিটিংগুলো এখন অনলাইনেই হয়ে যায়, এটা এখান থেকে দেখার কিছু নাই। বাজেট বা নাগরিক সনদ, এটা আমাদের দেখার কিছুই নেই। আমাদের এবার যে মেইন বিষয়গুলো আছে সেগুলোতে আমি আরেকটু দেখি। যেমন অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে এখানে। এই অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে এখন আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের অধিকাংশ কাজই অনলাইনে হচ্ছে, এবং কাজগুলো অনলাইনে হওয়ার জন্য আমরা যখন অনলাইনে আবেদন করব, সেই অনলাইনে আবেদনের জন্য এই যে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অনলাইনে অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে দেখেন আরও কিছু অপশন আছে, যে সমতুল্য সনদের আবেদন, নাম ও বয়স সংশোধনের আবেদন। এখানে আমার যেটা প্রয়োজন, বিদ্যালয় শাখার আবেদন, আমি যদি এখানে নাম ও বয়স সংশোধনের আবেদন করার জন্য ক্লিক করলাম, এখানে আমি আবেদন ফর্মে যাব। আবেদন ফর্মে গেলে এখানে আমার স্কুলের ইন নাম্বার এবং আমাদের স্কুলে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা যদি আমি এখানে দিই তাহলে আমার স্কুলে লগ ইন হবে এবং সেখান থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের লাগে। অনেক সময় অনেকে আসে যে স্কুলে মানে শিক্ষার্থীর নামে ভুল বা বয়সে ভুল, সেটা সংশোধন করার জন্য এই অপশন থেকে সংশোধন করতে হয়। তারপর কোনো শিক্ষার্থী যদি তার সনদ উত্তোলন করতে চায় তাতেও আমাদের এই স্কুলের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেটা এই অপশনগুলো থেকে আবেদন করতে হয়। এবং বিদ্যালয়ে নতুন শাখার আবেদন বা কলেজ শাখার আবেদন এখান থেকে এগুলো করা যায়। যেমন বিদ্যালয় শাখার আবেদনে যদি যাওয়া হয়, এবং এই আবেদন ফর্ম এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন রকম ফর্ম কোন বিষয়ে আবেদন করা যায় এখানে দেওয়া আছে। যেমন অ্যাডহক কমিটি গঠনের অনুমতি, নিম্ন মাধ্যমিক পর্যায়ের আবেদন, নির্বাহী কমিটি। এইখানে আমরা সব আস্তে আস্তে দেখতে পারি যে কোনটার আবেদন। যে কোনো আমি একটাই যদি ক্লিক করি, যেমন মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি নবায়ন, তাহলে এরা এখানে আমাদের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে বলবে। আমাদের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন করবো। লগ ইন করলে আমাদের আরেকটা ফর্মে নিয়ে যাবে, সেখান থেকে আমরা আবেদনগুলো করতে পারবো। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম।
ব্যাকে চলে আসার পরে এরপর বিদ্যালয়ে সিম প্রদান করা হয়। প্রত্যেক বিদ্যালয়ের জন্য গ্রামীণ ফোন থেকে একটা সিম বাজেট ছিল। সেই সিমটা যদি কখনো হারিয়ে যায় বা সিমটা নতুন করে তুলতে হয়, অথবা কোনো বিদ্যালয়ে যদি সিম না পেয়ে থাকে, তাহলে এই যে EIN সিম অ্যাপ্লিকেশন, এখান থেকে আবেদন করা যায়। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানেও আমরা যেখানেই যাব ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, এবং ইন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমাদের সিমের জন্য আবেদন করা যাবে। এরপর OEMS, অনলাইন এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই আমাদের যত আমরা স্কুলের স্টুডেন্টদের জন্য যত রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ যেগুলোই করি, সেগুলোই OEMS এর ভিতর থেকে করা হয়। যেমন আমি যদি OEMS এ প্রবেশ করি, আমি একটু দেখাই আপনাদের। আমি একটা স্কুলে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে দেখা যাচ্ছে কি থাকে। ক্লাস 8, এই যে এখানে একটা ড্যাশবোর্ডের পর ক্লাস 8 2023 দেখা যাচ্ছে। এখানে প্রিন্ট করার জন্য একটা শিট দিছে। আমাদের মূল যে কাজগুলো লাগে সেটা হচ্ছে, আমি একটু দেখাই, ESIF SSC, ESIF HSC, ESIF 6। ESIF হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন। আমরা যখন 6-এ রেজিস্ট্রেশন করব, তখন এই ESIF 6-এ আমি ক্লিক করলে এখান থেকে রেজিস্ট্রেশন করব। এখানে তারপর ESIF 8, আমি যখন JSC-র জন্য রেজিস্ট্রেশন করব, ESIF 8-এ দেবো। SSC-র জন্য রেজিস্ট্রেশন করলে ESIF SSC, এবং HSC-র জন্য রেজিস্ট্রেশন করলে ESIF HSC। আমি যদি এখন 6-এর রেজিস্ট্রেশনটা ক্লিক করি, তাহলে দেখা যাবে যে ক্লাস 6 সেশন 2024 সালের রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, সেটা এখানে দেখা যাচ্ছে। যখন 25 সালের রেজিস্ট্রেশন দেবে, তখন এখানে ক্লিক করলে 25 সালের জন্য একটা ফর্ম আসবে, সেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। এরপর আমাদের আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে EFF। এটা আমাদের এই সাইট থেকে একটু খুঁজে দেখতে হবে। EFF কোথায় আছে? EFFটা এখন মনে হয় এই EFFটা দেখা যাচ্ছে না। যখন আমাদের ফর্ম ফিল আপের প্রয়োজন হয়, যদি আমরা SSCর ফর্ম ফিল আপ করবো, তখন আমাদের এখানে EFF নামে একটা অপশন দেবে। এই EFF-এর মাধ্যমে, EFF-এর কথা হচ্ছে ইলেকট্রনিক ফর্ম ফিল আপ। তাহলে ওই ইলেকট্রনিক ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা ফর্মটা পূরণ করতে পারবো। আর এই ETIF হচ্ছে টিচাররা যখন নিজেদের একটা প্রোফাইল ক্রিয়েট করে, যেমন খাতা আনার জন্য যে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়, তখন সেটা হচ্ছে ETIF। এখান থেকে যে ক্রিয়েট টিচার দিলে একটা ফর্ম আসবে, এখান থেকে একজন টিচার তার যাবতীয় তথ্য দিয়ে এখানে সেভ করবে। সেভ করার পরে এটা আবার প্রধান শিক্ষক অ্যাপ্রুভ করে। প্রধান শিক্ষক অ্যাপ্রুভ করলে তারটা এই ডাটাবেজে জমা হবে, এবং SSC পরীক্ষার খাতা যখন দেওয়া হবে, তার সাবজেক্ট অনুযায়ী সে হয়তো কোনো খাতা বরাদ্দ পেতেও পারে। এখান থেকে আমি আবার যখন বেরোবো, তখন আমাদের লগ আউট করে বেরিয়ে যেতে হবে। আমি লগ আউট করে চলে আসলাম। এরপর আমাদের আছে ETC। যখন আমরা অনলাইনে কোনো টিসি দেব, তখন সেটা ETC হবে। এবং এই যে OEMS এর ভিতর যে মেনুগুলো আমাদের ছিল, সেগুলো এখানে আবার একটু দেখা যাচ্ছে, যে যেটা ভিতরে আছে সেটা বাইরেও দিয়ে দিয়েছে। একেবারে গুরুত্বপূর্ণ যে মেনুগুলো, যেমন ESIF, এই যে রেজিস্ট্রেশন করার জন্য আমি আগেই বললাম, এবং এই যে ETIF ফর্ম ফিল আপ করার জন্য। ETIF হচ্ছে টিচারদের ইনফরমেশনের জন্য, আর EFF হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য। এই EFF-এ ক্লিক দিলে এখানে আমি আবার যদি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাই, তাহলে এখানে দেখা যাবে অল অ্যাপ্লিকেশন এসেছে ট্রান্সফার। হ্যাঁ, এখন EFF সিস্টেমটা নেই, কারণ এখন তো কোনো এই যে EFF আছে, EFF এসেছে 2025, এখান থেকে ফর্ম ফিল আপ করা যায়। কিন্তু এখন তো আসলে ফর্ম ফিল আপের সময় নেই, এজন্য এটা আমাদের মেনু কাজ করবে না। তো এটা আমি লগ আউট করলাম আবার। এবার আমরা আরেকটু নিচে আসি, ইনস্টিটিউট ওয়েবসাইট। এই এক সময় ঢাকা শিক্ষা বোর্ড সমস্ত স্কুলের জন্য ওয়েবসাইট তৈরি করছিল, মানে একটা সাবডোমেইন হিসেবে ওয়েবসাইট। এগুলো এখন আর কাজ করে না। তবু আপনারা যদি চান, এখানে ক্লিক করে বিভিন্ন ওয়েবসাইট দেখে আসা যায় যে কোন স্কুলের ওয়েবসাইট কেমন ছিল। এরপর আমরা প্রত্যেক স্কুল আলাদা আলাদাভাবে নিজের ওয়েবসাইট তৈরি করছে, সেজন্য এই ওয়েবসাইট এখন আর অকার্যকর, এবং এই ওয়েবসাইটটা শুরু থেকেই খুব একটা কখনো কাজে আসেনি। এটা একটা লস প্রজেক্ট বলা যেতে পারে। আসলে এটা সেভাবে তৈরি না যেটা আমরা ইউজ করতে পারবো, বা খুব কমন না এটা। এরপর এখানে আছে রেজাল্ট। এই রেজাল্টের বিষয়ে তো বলার কিছু নেই। যখন আমরা রেজাল্ট প্রকাশ হয় বা আর্কাইভে যে রেজাল্টগুলো আছে, সেটা এখান থেকেও দেখা যায়। এখানে ক্লিক করলে আমাদের একটা রেজাল্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে ক্লিক করলে হ্যাঁ, এই যে এখান থেকে আমরা রেজাল্ট দেখে নিতে পারবো। যেমন এই রেজাল্টে আবার ক্লিক করলে আমি কিসের রেজাল্ট দেখব, JSC রেজাল্ট যদি আমি দেখি, বা SSC রেজাল্ট দেখি, SSC-তে ক্লিক দিলাম। কোন সালের রেজাল্ট দেখলাম, 2024 সালের রেজাল্ট। নেম অফ বোর্ড, কোন বোর্ডের রেজাল্ট, আমি একটা ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতেছি। এখানে সব বোর্ডের রেজাল্ট দেখা যায়, ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতেছি। এরপর রেজাল্ট টাইপ, এই রেজাল্ট টাইপে আবার কিছু অপশন আছে, যেমন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, মানে একজন আলাদা, মানে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদাভাবে রেজাল্ট আসবে।
তারপর ইন্ডিভিজুয়াল রিসিকিউরিটি, মানে যারা খাতা চ্যালেঞ্জ করে যে রেজাল্টটা তৈরি হয়েছে সেইটা। তারপর ইনস্টিটিউশন রেজাল্ট, আমরা যখন স্কুলের পুরো একটা রেজাল্ট দেখব বা কলেজের, তখন ইনস্টিটিউশন রেজাল্ট দেব এবং এখানে আমাদের চাইবে ইন নাম্বারটা বসায় দেবো এবং এখানে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা বসায় আমি ভিউ রেজাল্টে দিলে আমাদের পুরো ইনস্টিটিউটের রেজাল্টটা দেখা যাবে। এরপর এইচএসসি রিসিকিউরিটি রেজাল্ট, এটাও তো এইচএসসিতে যারা খাতা চ্যালেঞ্জ করবে তাদের যে রেজাল্টটা তৈরি হয় সেটা। আর এখানে আছে সোনালী সেবা। সোনালী সেবা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো ফি দিই, এই সোনালী সেবায় ক্লিক করলে আমরা বিভিন্ন রকম ফি দিতে পারি অনলাইনের মাধ্যমে। যেমন এখানে আমরা যে পেমেন্ট টাইপ, আমরা এখানে অনেক অপশন আছে। যেমন আমি এখানে যদি স্বীকৃতির জন্য ক্লিক করি, যে এসএসসি স্বীকৃতি, এখানে দেখা যাচ্ছে যে এসএসসি স্বীকৃতির জন্য 8,000 টাকা ফি, এটা সেভ দিতে হবে বা এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো পূরণ করে সেভ দিতে হবে। তখন পে স্লিপ বেরোবে অথবা অনলাইনের মাধ্যমে ফিটা দেওয়া যাবে, যেমন বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে এই ফিগুলো দেওয়া যায়, অথবা সোনালী ব্যাংক অনলাইনে ট্রান্সফার করা যাবে। তাছাড়া সোনালী ব্যাংকের কাউন্টারে গিয়েও ফিটা দেওয়া যাবে। এরপর অনেক সময় হয় যে সোনালী ব্যাংকে আমি একটা টাকা জমা দিলাম, সেই টাকাটা জমা হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য সোনালী সেবা ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করতে হয়। যে কখনো যদি এরকম মনে হয় যে না আমার টাকাটা জমা হয় নাই, তাহলে সোনালী সেবার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা দিয়ে ফাইন দিলে আমার টাকাটা জমা হয়েছে কিনা সেই জিনিসটা এখানে দেখা যাবে। এটা হচ্ছে সোনালী সেবা ভেরিফাই। এরপর ওয়েব মেইল, এটা আমাদের কোনো কাজে লাগবে না। সেন্টার ইনফরমেশন, যেমন এসএসসি পরীক্ষার জন্য বিভিন্ন সেন্টার, সেই সেন্টারের তথ্য আছে এই সেন্টার ইনফরমেশনে। এরপর আর যে মেনুগুলো আছে সেগুলো আমাদের খুব একটা বেশি কাজের না। তাহলে এই যে সম্পূর্ণ ওয়েবসাইটটা যদি আমি আরেকটু সহজভাবে বোঝাতে যাই যে কোন বিষয়টা বেশি কাজে লাগবে, কোনটা বেশি কাজে লাগবে না, তাহলে আমরা সবসময় এই উপরের নোটিশটা ফলো করব। এখানে কি নোটিশ আছে, এই যে লেটেস্ট নোটিশ, যেটা এই লেটেস্ট নোটিশটা ফলো করব। এরপর আমরা চলে যাব স্কুল সংক্রান্ত আদেশে। স্কুল সংক্রান্ত আদেশে যখন যাব তখন আমরা বিজ্ঞপ্তি, অন্যান্য আদেশ, এগুলো আমরা বেশি ফলো করব। এরপর আর যদি আমাদের রেজিস্ট্রেশন করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য আমাদের সবসময় OEMS যেতে হবে, এই OEMS জিনিসটা খুব বেশি কাজে লাগে। এই OEMSটা আমরা সবসময় একটু খেয়াল করব এবং আমরা এই ভিতরে ঢুকে সবসময় দেখার চেষ্টা করব যে এর ভিতরে কী আছে। সেই সবগুলো জিনিস আমরা একটু মাঝে মাঝে দেখব। মাঝে মাঝে দেখলে আসলে আমাদের একটা অভিজ্ঞতা চলে আসবে যে কোনটার কী কাজ হইতে পারে। এটা দেখতে সবই তো ইংরেজিতে লেখা আছে, আমরা দেখলেই বুঝবো। কিন্তু অনেক সময় আমরা ভয়ে এইসব ওয়েবসাইটে ঢুকি না বা আমরা বুঝতে পারি না যে আসলে কোনটা থেকে কোনটায় যাব। এই জন্য আমরা এই ওয়েবসাইটটা আস্তে আস্তে নিজেরা দেখার চেষ্টা করব এবং সবসময় ওয়েবসাইটে যখন প্রবেশ করব এবং তারপর সবসময় আমরা অবশ্যই লগ আউট করে বের করে যাব, কারণ এটা সিকিউরিটির একটা প্রবলেম আছে। এই জন্য সবসময় লগ আউট করে যেতে হবে। এবং এই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাসওয়ার্ড আপনারা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। যেমন আপনার পাসওয়ার্ড অন্য কেউ যদি ইউজ করে বা নিয়ে যায় তাহলে আপনার আসলে ক্ষতি হয়ে যাবে, যে কেউ আপনার অ্যাক্সেস পেয়ে যাবে। এবং আপনার স্কুলের এমন হইলো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড জানে, সে হঠাৎ করে ঢুকে রেজিস্ট্রেশন শুরু করে দিল, ফর্ম ফিল আপ শুরু করে দিল বা এমন কিছু ডিলিট করে দিল যেটা আপনার খুবই প্রয়োজন। এই জন্য পাসওয়ার্ডটা সবসময় খুব সেভ রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। তো ধন্যবাদ। এরপর আমি আরও বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। ঢাকা শিক্ষা বোর্ড নিয়ে আলোচনা করলাম, এরপর আমি পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা বোর্ড নিয়ে আলোচনা করব। তাছাড়া আমাদের শিক্ষাক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো বেশি দরকার হয় সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।